নমস্কার। এর আগে আমরা যখন ছোট ছিলাম তখন প্রতি বছর শীতে রাশিয়ান সার্কাস আসতো। শুধু কলকাতায় আসতো তা নয়, ভারতবর্ষের সব বড় শহরেই যেত। ইদানিং তারা আর আসে না। কেন আসে না সেটা বলতে পারবো না, তবে অনুমান করতে পারি সার্কাসের যেটা মূল প্রাণকেন্দ্র হয়, অর্থাৎ ক্লাউন, তারা বুঝে গেছে যে ভারতবর্ষে আর তাদের তেমন বাজার নেই। কেননা রাজনীতিবিদরাই এখন তাদের জায়গা নিয়ে নিয়েছে। অতএব মানুষে আর পয়সা খরচা করে রাশিয়ান ক্লাউন দেখবেন কেন? ইন্ডিয়ান ক্লাউনই যখন বিনা পয়সায় দেখতে পাওয়া যাচ্ছে, টেলিভিশন পাওয়া যাচ্ছে, মঞ্চে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, এ তো একেবারে বিনি পয়সার বোঝ। আজকে সারাদিন ধরে দিল্লিতে, প্রথমে সংসদ ভবনে, তারপরে অশোক হোটেলে আমরা যে সার্কাসের খেলাগুলো দেখলাম, তার মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি মুখরোচক বলে মনে হলো? দেখুন, আমি বিষয়টাকে সচেতনভাবে সার্কাস বলেছি এই কারণে যে একটু আগে যেটা বললাম, কিসসা কিন্তু এসেনশিয়ালি ওই ট্র্যাম্প বা ক্লাউনদের। মনে হচ্ছিল যেন রাজ কাপুরের মেরা নাম জোকারের একটা 2023 সালের ভার্সন চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রথমে আমি ঘটনাগুলো মধ্যে থেকে 3টি ঘটনা বেছেছি। আপনারা আপনাদের মতো করে নিজেদের পেকিং অর্ডার সাজিয়ে নিন, কোনটা আপনাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। প্রথম ঘটনা হলো 141 জন এমপিকে সংসদের উভয় কক্ষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, খবরদার তোমরা এই যে আর বাকি 3 দিনের মেয়াদ শীতকালীন অধিবেশনের, ভুল করেও কিন্তু হাউসে ঢোকার চেষ্টা করো না। এটা একটা অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে একটা গিনেস বুকে যাওয়ার মতো রেকর্ড। আমার ধারণা এখনও 3 দিন বাকি আছে। সামান্য হারাধনের যে কটি ছেলে এখনো পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভায় টিম করে টিকে আছেন, আমার ধারণা কাল পরশুর মধ্যে তারাও ফাঁকা হয়ে যাবে এবং সেখানে বিজেপি একা বিরাজ করে বা এনডিএর কলিগদের সঙ্গে নিয়ে দুটো মোমেন্টাস বিল, অর্থাৎ ইংরেজদের তৈরি করা সিআরপিসি এবং আইপিসি বদলে যে নয়া ন্যায়বিধি চালু হবার কথা, সেই বিল অনায়াসে ওয়াক ওভার পেয়ে ফাঁকা গোলে বিজেপি গোল করে দেবে। এটা তো গেল একটা খবর। দ্বিতীয় খবর হচ্ছে, আমাদের বাংলার ছেলে, বাঙালির গর্ব, শ্রীরামপুরের রত্ন, তৃণমূল কংগ্রেসের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃপ্রতিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এমপি খেদা অভিযান মোটামুটি আজকের মতো শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, সংসদে ঢোকার একটা গেটের উপর সমস্ত এমপিরা এক জায়গায় বসেছিলেন, ভালোই করছিলেন, কেননা একটা সংঘবদ্ধ প্রতিবাদ এর ছবি দেশবাসীকে তো দেখাতে হবে। তাছাড়া সংসদের ভিতর থেকে যখন বাড়ি করে দিল, তখন একটু রোদ পোয়ানোর পক্ষে ওই সিঁড়িগুলো খুব খারাপ জায়গা, একথা বলা যাবে না। হঠাৎ দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাফিয়ে উঠে নানা রকম বিচিত্র অঙ্গভঙ্গি করা শুরু করে দিয়েছে। প্রথমে আমি ব্যাপারটা বুঝতেই পারিনি। ধীরে ধীরে বুঝলাম যে কল্যাণ যেটা করার চেষ্টা করছে সেটা হলো রাজ্যসভার চেয়ারম্যান, দেশের উপরাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে নকল করা। এবং সেই নকল করা দেখে কি উচ্ছ্বাস এমপিদের মধ্যে।
রাহুল গান্ধী একটু দূরে দাঁড়িয়েছিলেন, তিনিও দৌড়ে এলেন, বিস্তর আমোদ পেলেন এবং তারপরে নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ওই কল্যাণের অ্যান্টিক্স বলুন বা মিমিক্রি বলুন বা যাত্রা বলুন, সেটাকে তিনি রেকর্ড করতে শুরু করে দিলেন। আর এই ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল রাজ্যসভার চেয়ারম্যান ধনকার প্রথমে ইংরেজিতে, তারপরে হিন্দিতে কংগ্রেসের চিদাম্বরমকে দেখে একেবারে মনের দুঃখ উজাড় করে দিলেন। বললেন, দিস ইজ ডেসপিকেবল, दिस इज शेमफुल, गिरावट का भी एक हद होता है। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না, ইত্যাদি এবং ইত্যাদি। শেষ হলো আজকের দিনের মতো সার্কাস তাঁবু তুলল অশোক হোটেলে INDIA জোটের বৈঠকের মধ্যে দিয়ে। এবং সেই বৈঠকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল, এরা দুজনে একই সঙ্গে প্রায় একই নিঃশ্বাসে এই জোটের প্রধানমন্ত্রী প্রার্থী মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে বসলেন। খার্গে যতদিন ধরে রাজনীতি করছেন, হয়তো অরবিন্দ কেজরিওয়ালের বয়সই ততটা নয়। এই ট্র্যাপে কিন্তু খার্গে পা দিলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন যে এইসব কথা পরে হবে, আগে তো ভোটে জিতি, গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে কি হবে। অত্যন্ত ম্যাচিওর একটা রিয়াকশন। আমার মতে এই তিনটি ঘটনার মধ্যে আমার কাছে, আমি একটু আমোদপ্রিয় লোক বলে, কল্যাণের এই অ্যান্টিক্স আজকে চমৎকৃত হয়েছি দেখে। এবং যখন আমি ওটা দেখছিলাম দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, আমার খালি বারবার ব্রাত্য বসুর কথা মনে পড়ছিল। ব্রাত্য অনেক দিন ধরে নাটক টাটক করে না, তার নিজস্ব নাটকের দল ব্রাত্যজন ভেঙে গেছে না এখনও আছে তাও আমি জানি না। তবে ও যদি কখনো আবার এই ব্রাত্যজনকে একজোট করে নতুন নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই যেন কল্যাণকে একটা সুযোগ দেয়। কেননা কল্যাণ আজকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি অভিনয়টা কারুর চাইতে খারাপ করেন না। এদিকে আমাদের মিডিয়ার মধ্যে তো অনেক জ্যাঠাবাবু আছেন, তারা নিদান দিতে শুরু করেছেন, বাংলার মান গেল, ঐতিহ্য গেল, শালীনতা গেল, এবং এমন কাণ্ড ঘটালেন তৃণমূল সাংসদ, এবং সেই ঘটনার ছবি তুলে রাহুল গান্ধী এমন নজির তৈরি করলেন যে বাংলা গোটা ভারতবর্ষের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গেল। আরে বাবা, কল্যাণের এই থিয়েট্রিক্সের আগে পর্যন্ত বুঝি বাংলার সব কিছু ঠিক ছিল? গৌরব, মহিমা, সুখ্যাতি, হঠাৎ এই একটা ঘটনা এসে সব এলোমেলো করে দিল। আরে বাবা, যে চ্যানেল থেকে তোমরা এইসব জ্যাঠাগিরি করছো, বাঙালির মিডিয়ার ইতিহাসে তার চেয়ে বড় লজ্জা আর কি আছে? সুতরাং এই ধরনের গুরু ঠাকুরের আসনে বসে কল্যাণের এই অভিনয় ক্ষমতাকে খাটো করে দেখার কোনো মানেই হয় না। তার চেয়েই তো হাস্যকর জগদীপ ধনকরের প্রতিক্রিয়া। ঠিক আছে, একজন এমপি এই কাণ্ডটি করেছেন সংসদের বাইরে, আরেকজন এমপি সেটা রেকর্ড করেছেন। যদি সত্যিই পরিণত বুদ্ধির রাজনীতি হতেন, তাহলে ধনকর এটাকে সম্পূর্ণ উপেক্ষা করতেন।
কত লোকই তো কত কিছু করে। ময়দানে মাদারির খেলা হয়, কোথাও বাঁদর খেলা হয়, তাই বলে কি গাড়ি থেকে তা নেমে তাদের পিছনে ধাওয়া করতে হবে? ধানকার আজকে যেভাবে প্রতিক্রিয়া জানালেন, যে আমি এটা কল্পনা করতে পারছি না যে একজন সাংসদ এইভাবে আমাকে মিমিক করতে পারেন এবং কংগ্রেসের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা তিনি সেটা রেকর্ড করতে পারেন। চিদম্বরমকে তিনি বললেন, দেখুন আপনাদের পার্টির টুইটার হ্যান্ডেলে এই ছবি দেওয়া হয়েছে, ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে, এর চেয়ে বড় অপমান আমার কি হতে পারে? আপনারা কি বলতে চাইছেন? আমার ব্যাকগ্রাউন্ডকে কটাক্ষ করছেন? আমি যে জাট সেটাকে কটাক্ষ করছেন? কি কটাক্ষ করছেন? আমি হাসবো না কাঁদবো শুনে বুঝতেও পারলাম না। এইটুকু বুঝলাম, যদিও আমার কোনো জাতিবিদ্বেষ নেই, হয়তো 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 ধানকার এতটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আশা করেননি। তার কারণ এই তো সেদিনই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দৌত্যে দার্জিলিংয়ের রাজভবনে জগদীপ ধনকার আর দিদিমণির একটা অত্যন্ত দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেই স্থির হয়েছিল তৃণমূল কংগ্রেসের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী মার্গারেট টালবাকে সমর্থন করবে না এবং তারা একটা ইকুই প্রক্সিমিটি ইকুই ডিস্টেন্সের মতো একটা দুর্বোধ্য অবস্থান নিয়ে ধানকারের জয়ের পথ প্রশস্ত করে দেবে। করেননি, এই তো কয়েক মাস আগেই করেছিল। অতএব ধানকার যদি মনে করে থাকেন এত প্রেম আমার সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের হয়ে থাকে, তাহলে আজকে এইভাবে তারা কলসির কানা মারছে কেন? এটা কি ঠিক করছে? এবং এই নিয়ে কিছু যেটা বললাম জ্যাঠাবাবু তারা এমন ভাব দেখাচ্ছেন যেন কল্যাণের এই থিয়েট্রিক্স একটা অসম্ভব অসহনীয় ঘটনা। অনেকেই হয়তো এরা জানেন না যে রাজনৈতিক প্রচারের একটা খুব এফেক্টিভ অস্ত্র হলো থিয়েটার, বিশেষ করে স্ট্রিট থিয়েটার, এবং সেটা স্যাটারিক্যালও হতে পারে, সেটা অঙ্গভঙ্গিও হতে পারে। এখন রুচি কার ভালো কার খারাপ এটা নিয়ে বসতে গেলে তো ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। দ্বিতীয় যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এইভাবে দিনের পর দিন বার্ড ফ্লু হলে যেভাবে মুরগি কাটা হয়, ঠিক সেইভাবে শীতকালীন অধিবেশনের একদম শেষ পর্বে এসে দুই কক্ষের প্রিজাইডিং অফিসাররা দলে দলে অপোজিশন এমপিকে সাসপেন্ড করে দিচ্ছে। তাও একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, প্রত্যেককেই পুরো মেয়াদ পর্যন্ত। এই রকম অসহিষ্ণুতা ভারতবর্ষের সংসদের আগে কখনো দেখেছে বলে আমার তো মনে হয় না। প্রণব মুখার্জি একটা কথা বলতেন যে দেখ, পার্লামেন্ট হলো ইজ ফর অপোজিশন। এবার দেখা যাচ্ছে এখানে সেসব তো দিন চলেই গেছে ফর অপোজিশন। দু চারটে এলোমেলো প্রশ্ন করলে
বা হঠাৎ একটু দৌড়ে ওয়েলে চলে এলে সেটা প্রায় মিলিটারি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, এইটা ধরে নিয়ে কোর্ট মার্শাল করার মতো করে সাংসদদের ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ। আর এইভাবে দলে দলে সাংসদকে তাড়িয়ে দেব, আর তারা বাইরে বেরিয়ে তাদের মধ্যে কেউ যদি বিশুদ্ধ বিনোদনের জন্য, নিজেদের বিনোদনের জন্য কিছু করে থাকেন, তাকে কাঠগড়ায় তুলব, এটা ইটস নট পার ফর দ্য কোর্স। এটা আমার কাছে অন্তত খুব অশোভন মনে হচ্ছে। হয়তো দেখা যাবে যে আরও রেকর্ডের অপেক্ষায় রয়েছে ভারতবর্ষ সংসদ। যতক্ষণে এই দুটি বিল ভোটাভুটির জন্য সংসদে পেশ হবে, দেখা যাবে অপোজিশন বেঞ্চে একজনও নেই। প্রধানমন্ত্রী যিনি সংসদে এসে একটা লাইন বললে বা দুটো লাইন বললে এইসব গণ্ডগোলের কোনো কিছু হতো না, বা স্বরাষ্ট্রমন্ত্রীও যদি এ কাজ করতেন তাহলেও এ কাজ হতো না। তিনি বাইরে থেকে গর্জন করেছেন যে 2024-এ অপোজিশন বেঞ্চের খালি আসনগুলো সব বিজেপি পেয়ে যাবে। আমাকে যদি বলেন, অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি this was suicidal and extremely ill-timed. তার কারণ, আপনি যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেন যেখানে আপনার বিরোধীদের মধ্যে এই ধারণা শুধু বদ্ধমূল না, একেবারে বিশ্বাসে পর্যবসিত হয় যে ভাই অনেক হয়েছে ঝগড়াঝাটি নিজেদের মধ্যে, এরপরেও যদি আমরা না শিখি, এরপরেও যদি আমরা নিজেদের মধ্যে একজোট না হই, তাহলে সত্যিই হয়তো 2024-এ ভোটে আমাদের কোনো টিকিটই এখানে দেখা যাবে না। সো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আজ যেখানে দিল্লি শহরেই অপোজিশন দলগুলির 3 মাসের পরে ডাকা একটা বৈঠক হওয়ার কথা, ঠিক তার প্রাক মুহূর্তে বিরোধীদের ক্ষতে এইভাবে নুন ঢালাটা কি খুব রাজনৈতিকভাবে বিচক্ষণতার কাজ হলো? জানি না। যেটা দৃশ্যতই দেখা যাচ্ছে সেটা হলো, যখন কোনো দল বা কোনো শাসক, ইতিহাস বলে যে ক্ষমতা যখন তাদের মস্তিষ্কে প্রবেশ করে তখন ধরাকে সরা জ্ঞান করাটাই নিয়ম হয়ে দাঁড়ায়, এবং তখন নিজেদের অপ্রতিরোধ্যতা বা নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে এমন একটা ইনফ্লেটেড নোশন নিজেরাই তৈরি করে যে তখন আর নত্বসত্ত্ব জ্ঞান থাকে না, ভালো মন্দ কাণ্ডজ্ঞান এগুলো সব লোপ পায়। আমি জানি না সেই সিনড্রোম শেষ পর্যন্ত দিল্লির শাসকদের আক্রান্ত করেছে কিনা, কিন্তু ইতিহাস একথাও বলে যে এই ধরনের একতরফা গাজোয়ারি করলে তার প্রতিক্রিয়াও হয় নিউটনের 3rd ল অনুসারে। সে যাই হোক, আমি তার মধ্যে যেতে চাইছি না, এটা নিয়ে ভবিষ্যতে কখনো বলা যাবে। আমার লিমিটেড বক্তব্য হলো, বিরোধীদের যে সংহতি আজকে সংসদে দেখা গেল, এবং তারপরে 28টা দল মিলে দিল্লির অশোক হোটেলের ব্যাঙ্কোয়েটে বসে যে প্রত্যয়ের সঙ্গে
2024-এর ভোট একসঙ্গে লড়ার কথা বললেন, সেটা কিন্তু তার ক্ষেত্রটা অনেকাংশে বিজেপিই তৈরি করে দিয়েছে। নইলে গোটা ব্যাপারটা কিন্তু এত সহজ হতো না। এমনিতেই অপোজিশন খুব ডিমোরালাইজড, কংগ্রেস সবচেয়ে বেশি ডিমোরালাইজড। এমন একটা সময়ে যখন একটা শোকসভা হওয়ার কথা ছিল, সেটাকে যদি একটা যুদ্ধের প্রস্তুতি হবার পর্যবসিত করে দেওয়া হয়, তাহলে তাতে কার লাভ বলতে পারবো না। এবং যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের দিদিমণি তিনি ভাবলেন যে একটু আবার কিস্তিমাত করবেন। প্রত্যেকটা সবার জন্যই তিনি কিছু না কিছু তুরুপের তাস টেবিলে ফেলেন। এই যে জোটটার নাম INDI হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে পরামর্শ করে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছিলেন মুম্বাইতে, আপনাদের যদি স্মরণে থাকে। আজকেও তিনি কেজরিওয়ালের সাথে আগাম ছলা পরামর্শ করে এই জোটের নেতা হিসেবে খার্গের নাম প্রস্তাব করলেন। শুধু তাই নয়, বললেন তিনি কোঅর্ডিনেটর হন এবং ইভেনচুয়ালি প্রাইম মিনিস্টার হন। কেন? খার্গের কি ঘিরে দিয়ে আর কোনো কাজ নেই? খার্গে কিন্তু এই ফাঁদে পা দেননি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো কংগ্রেসের সঙ্গে যে কোনো মূল্যে জোট করতে দিদিমণি এখন কার্যত মরিয়া হয়ে উঠেছে। নইলে গতকাল দেখলাম দিল্লিতে কোনো একটা জায়গায় একবার নীল সাদা প্যাভিলিয়ন, মনে হচ্ছিল যেন একটা ব্যাঙ্কোয়েট হলে, 5 তারা কোনো ব্যাঙ্কোয়েট হলে নৈশভোজের টেবিল সাজানো হয়েছে। সেখানে দেখি দিল্লির সব তাবড়ো তাবড়ো রিপোর্টাররা হাজির হয়েছেন এবং তারা বিশেষ করে রাজদীপ এর মতো সিজনড জার্নালিস্ট, তারা একটু চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভোগ করতে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল রাজদীপেরই করা, যে আপনার কি মনে হয় না যে রাহুল গান্ধীর উচিত এখনই পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেওয়া যে হি ইজ নট ইন দ্য রেস ফর প্রাইম মিনিস্টারশিপ? মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে জবাব দিলেন। অন্য সময় হলে মিচকি হাসতেন, গতকাল দেখলাম তিনি বলছেন, ওয়াই শুড ইউ সে দ্যাট? লেট দ্য ইলেকশনস বি ওভার, দেন উইল সিট টুগেদার অ্যান্ড ডিসাইড। তার মানে রাহুল গান্ধীকে বার্তা পাঠালেন যে দেখো বাপু, যদি ভোটের পরে তুমি সত্যিই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে উঠে আসো, তাহলে কিন্তু আমি তেমন একটা আপত্তি করব না। আবার আজকে রাহুলের পথ বন্ধ করতে, নীতিশ কুমারের উচ্চাশায় জল ঢালতে সোজা তিনি খার্গের ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। কিন্তু এত করেও কি লাভ হয়েছে? এই ভিডিও করতে বসার আগে ইন্ডিয়া টুডেতে খবর দেখলাম যে দিদিমণি আবার অপ্রসন্ন হয়েই ফিরে আসছেন। কেননা কংগ্রেস তার সঙ্গে পশ্চিমবঙ্গে জোট বেঁধে ভোট লড়বে, এইরকম কোনো ইঙ্গিত তিনি 3 দিন ধরে দিল্লি বাস করা সত্ত্বেও পাননি। অথচ শুধু এইটুকু করার জন্যেই
এত বাহানা নিয়ে তিনি দিল্লি সফরে গিয়েছিলেন। তার মানে ইন্ডিয়া বৈঠকের আলোচনায় কংগ্রেস গোটা দেশের মধ্যে কটা আসনে লড়বে, কটা আসনে রিজনাল পার্টি লড়বে, এসব কথা উনি অনেক আগে থেকেই বলে আসছেন। গায়ে মানে না আপনি মোড়ল, কংগ্রেস 300 সিটে লড়বে, যেখানে 1:1 বিজেপির সঙ্গে তাদের লড়াই। আমি জানি না, তাকে যদি জিজ্ঞেস করা হয় কোন 300 সিট, তিনি বলতে পারবেন। বাকি 243টা যদি অপোজিশন কংগ্রেসের অ্যালাইরা, রিজনাল অ্যালাইজরা লড়ে, তাহলে কংগ্রেস কোথায় থাকবে? কিছুই হবে না। তাহলে ডিএমকের সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স হবে না। উনি চাইছেন এই 42টা আসন, যেটাই তার রাজনীতির একমাত্র পুঁজি, দিল্লিতে ভবিষ্যতের একমাত্র বার্গেনিং পয়েন্ট, সেটাকে যতটা পারা যায় অপটিমাইজ করে তার ঝুলিতে যত বেশি সংখ্যক আসন জিতে তিনি যেতে পারেন, তার পথ প্রশস্ত করা। এবং তিনি বুঝে গিয়েছেন এ কাজ সম্ভব হতে পারে একমাত্র যদি মুসলিম ভোট ভাগ না হয়ে যায়। আর যদি কংগ্রেস, আইএসএফ, বাম একসঙ্গে ভোট লড়ে, তাহলে তার আমও যাবে, শালাও যাবে। অতএব এমন একটা পরিস্থিতিতে দিদিমণির সামনে একটা অপশান এখনো খোলা আছে। আগামীকাল যখন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন এবং রাজ্যের পাওনাগণ্ডা দেওয়ার জন্য দাবি জানাবেন, তার সঙ্গে অশ্বত্থ মাহাতো ইতিগজর স্টাইলে বলে আসতে পারেন যে আমাকে নিয়ে আপনি দুর্ভাবনা করবেন না, আর কেউ না থাকুক, ভোটের পরে আমি আছি। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।